আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রবিউল হাসান। আমার পিতার নাম মোহাম্মদ আব্দুল শুক্কুর। আমার মাতার নাম মোসাম্মদ রুজিনা আক্তার। তুমি কি জানো যে তোমার বাবা কোথায়, তোমার মা কোথায়? জি জানি। কোথায় আমার বাবা কারাগারে থাকে আর আমার মা তো মাটির তলে থাকে। তো তুমি বিষয়টা জানো যে তোমার বাবা কারাগারে কেন? না, আমি এতটুকুই জানি, ওই দিন ঘটনাস্থলে আমার মা ও বাবা ছিল এবং যারা ছিল, এবং খোদাত আল্লাহ জানে যে সেইখানে কি হয়েছে। আমি কিছু জানি না। তোমাকে তোমার তুমি ছোট থেকে বড় হয়েছো কার দ্বারে? যখন তোমার মা দুনিয়াতে নেই তখন তোমার বয়স কত? আমার বয়স তখন 1.5 মাস। আমি তারপরে তোমার মার সাথে যেটা হয়েছে, তোমার বাবার সাথে যেটা হয়েছে, সেটাকে তুমি লোকের মুখে শোনোনি? যে শুনেছি, কি শুনেছো তুমি? শুনেছি আমার বাবা নাকি রাতে এসে আমার মাকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে মারে পাঙ্কায় ঝুলাইছে। ঝুলাই একটা, মানে মানুষ থেকে একটা নেগেটিভ কথা শুনছি, যেটা আমি কাউকে বলিনি। কি কথা শুনেছো? আমার বাবা নাকি মারার পরও রেপ করছে। আহ, এটা তোমাকে কে বলছে এই কথাটা? এটা আমার খালা বলছে। কোন খালা? যেই খালা মানে যাকে আমি মা ডাকি, খালা যাকে থাকা সত্ত্বেও। তুমি তুমি এতদিন জানতে না যে এটা তোমার মা না খালা? জানতাম। জানতে। জি। ও, তারপর তাকে তুমি মা ডাকতা? জি। তুমি কি কখনো তোমার পরিবারে খোঁজ করতে চেয়েছো? তুমি তো এখন মাশাল্লাহ আল্লাহ দিলে তুমি। জি চেয়েছিলাম, তবে সে আমাকে খোঁজ করতে দেয় নাই। কেন? যতবার আমার দাদা দাদি বাসায় যেত, বাসা খুঁজে বের করতো, ততবার সে বাসা পাল্টিয়ে ফেলতো। আমি যদি আসতে চাইতাম, সে আমাকে বারণ করতো যে তোর দাদা দাদি তোকে চুরি করে নিয়ে আমার নামে ফাঁসাবে, পরে তোর জন্য আমার জীবন ধ্বংস হবে। আদৌ কি তোমার দাদা দাদি বা তোমার চাচারা পুকুরে এরকম কিছু করেছিল কখনো? না। যদি কখনো তোমাকে দেখতে যেত, তখন কি তোমার খালা কি তোমাকে তোমার ফুপুদেরকে বা চাচাকে বা দাদিকে কিছু বলতো? হ্যাঁ, কিন্তু সে না বললে তার জামাই বলছিল, দাদিকে বলছিল যে আপনার ছেলেকে আপনি না, আপনার নাতিকে আপনি দেখতে আসিয়েন না, নইলে ও বেশি পাগল হয়ে যাবে যাওয়ার জন্য। মানে আমাকে সে না নেওয়ার জন্য এই কথাটা বলছে। যাতে তোমার দাদি তোমাকে তোমার না দাদির কাছে নেয়। না নেয়। হুম। হ্যাঁ। কেন এটা বলতো কেন? মানে তারা চাইতো আমাকে দিয়ে কাজ বাজ করাইতে, আমার উপর সবসময় চাইতো অত্যাচার করতে, কারণ আমি ছাড়া তো আর কারোর উপর অত্যাচার করতে পারতো না। তো কি কি অত্যাচারগুলো তোমাকে করতো? কথায় বসায় শুরু করতো, ভাত খাইতে বললে থামতো না, বাথরুমে যাইলেও শুরু কি করতো। করতো? গোসল করে যদি আমি কাপড়টা রাখতাম, হুম। সে কাপড়টাকে ধরে ডাস্টবিনে মেলামেল ফেলাই দিত। কিন্তু আমি দেখছি তার মেয়ের কাপড় যদি পরে থাকতো, সে 2 চোখ খুলেও তাকাইতো না। আমার কাপড়টা যদি পরে থাকে, সে বারবার তাকায়, মানে আমার পিছিয়ে পরে থাকে। ওই ঘরের সবাই, শুধু উনি না, সবাই। তো এই যে গত 8ই জি। সেপ্টেম্বরে হ্যাঁ। আমি একটা কথা শুনেছি যে তোমার ওই খালার কাছে নাকি তোমার দাদি, তোমার চাচা, তোমার ফুপুরা গিয়েছিল তোমাকে আনার জন্য। জি। তখন সেখানে কি হয়েছিল? 8ই অক্টোবর। হুম। 8ই অক্টোবর আমরা গিয়েছিলাম আদালতে। হুম। মানে সেখানে ফয়সালা হয়েছে তারা আমাকে নিবে, কিন্তু ওখানে কোনো। মানে তোমার দাদা দাদি নিবে, হ্যাঁ। তোমার খালা দিবে, এই জন্য হ্যাঁ। আদালতের একটা ডিসিশনের মাধ্যমে তোমাকে দিবে। জি। আর তারাও নিবে। জি। এরকম ডিসিশন হয়েছিল? হুম। কোনো কাগজে লিখিত হয়েছিল? হ্যাঁ, কাগজে লিখিত হয়েছিল। তো ওইখানে কি ওই অ্যাডভোকেট সাহেব কি তোমাকে বলেছিলেন যে তারা তোমার দাদা দাদি তোমাকে টাকা, তোমার খালাকে টাকা দিবে? না, এখানে 1 টাকার কথা উল্লেখ ছিল না। তো আনার সময় আমি যতটুকু জেনেছি যে আনার সময় নাকি তোমার খালা টাকার জন্য তোমার দাদিকে, তোমার চাচাদেরকে চাপ দিচ্ছিল। যে দিয়েছিল, তো দিয়েছিল, তবে খুশি হিসাবে, মানে এমনি দাবি হিসাব করে নাই। সে বলছিল আমি যদি দাবি হিসাব করি, তা তোমরা কখনো শোধ করতে পারবে না। আমি যদি দাবি করি, অনেক টাকা হবে, সেই টাকার পরিমাণ তোমরা দিতে পারবে না।
আচ্ছা, তোমার দাদা দাদি কি বা তোমার চাচা ফুপুরা কি তোমাকে কখনো কি বলেছে যে তুমি আমাদের কাছে আইসো না, আমরা তোমাকে আনবো না, তুমি তোমার খালার কাছে থাকো? না, এটা কোনোদিন বলে না। সবসময় আনতে চেয়েছিল? জি। আনতে চেয়েছিল আর তোমাকে বলেছিল যে উম, তারা তোমাকে বুঝিয়ে দিবে, তারা তোমাকে বুঝিয়ে নেবে। জি। মানে তোমার খালা তোমাকে বুঝিয়ে দিবে তোমার দাদির কাছে, তোমার দাদি বুঝা নিয়ে আসবে। জি, এরকমই এরকম কথা কথা হয়েছিল। হয়েছিল জি। অ্যাডভোকেটের সামনে। তো সেই অ্যাডভোকেট কি ওই যে কাগজটা লিখিছিল যে তারা বুঝে পেয়েছে আর তারা বুঝে নিয়েছে, জি। এই কাগজের ভিতরে কোনো টাকা পয়সা লেনদেনের কথা ছিল? জি না, কোনো টাকার পয়সা কথা উঠে নাই। এখন তুমি বলো তো, যে তোমার মা বাবার সাথে যা কিছু হয়েছে, তারপরে তোমার খালা তোমাকে বড় করছে। জি। এখন তোমার পরিবার মানে তোমার দাদা দাদির আর্থিক অবস্থা কিরকম এটা তুমি জানো? জি জানি। তারা কি টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল? না। তাহলে যে 30,000 টাকা দাবি করেছিল জি। এবং তোমাকে তোমাকে মানে ধরে রেখে বলেছিল যে 30,000 টাকা দিতেই হবে, তাই না? হ্যাঁ। কিন্তু কোর্টে যাওয়ার সময় বা কোর্টে যাওয়ার পরে অ্যাডভোকেটের সামনে কি এই কথা বলেছিল? না। টাকার কথা বলেছিল না, সে শুরুতেই তো বলছে 1 টাকাও নিবে না, হুম, প্রয়োজনে বাচ্চা নিয়ে যান, আমার কোনো টাকা লাগবে না, শুধু আমার দাবি ওকে আপনারা কাগজপত্রে নিয়ে যান। হুম। তো এই কাগজপত্র করে যখন সে বলছে, তো তুমি তো কাগজপত্র করেই তো তোমার দাদি তোমাকে আনছে, জি। তারপরে তারা টাকা চাইলো কেন? তারপর তার মাথা ঘুর ফাঁকাইছে, যদি আমি চলে যাই তাহলে তার স্বার্থটা কি, ওখানে তার স্বার্থ হিসাবে কি আছে। তাই সে বুদ্ধি খাটিয়ে বুধবার বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করে সে ওই আব্দুল খালেক একজন নাম আছে তার কাছে যে পরামর্শ করছে যে ছেলেটা যদি চলে যায় আমার স্বার্থটা কি। হুম, তখন ওই আব্দুল খালেক আঙ্কেল বলছে, শোনো আমি বলি, তুমি এই কাজ করো যে তুমি 30,000 টাকা নাও, হুম, হয়তো তার 30,000 দিবে না, তোমাকে 15 দিবে অথবা 10 দিবে, হুম, এটাতেই তোমার হবে। তখন সে এই বিষয়টা ঘরে জানাইছিল, এটা আমি বুঝতে পারছি, তবে আমি চাইছিলাম আমার পরিবারকে আগে জানাইতে, হুম, কিন্তু দেখতেছি ও বুধবার বৃহস্পতিবার আমাকে বাইরে হতে দেয় নাই। মানে যেহেতু আমি যেতে না বলতে পারি যে আপনারা টাকা দিবেন, হুম। টাকা নিবেন আমাকে দিয়ে, হুম, ওরা শুনলে তো বলবে আপনাকে প্রথমে বলছিল টাকা দিবেন না, হুম, তা আবার টাকা কেন নিচ্ছেন। হুম, তো এতটুকু হয়েছে, আমি এতটুকুই জানি। হুম। এখন এই যে সে 30,000 টাকা চেয়েছিল, তো তোমার চাচা তো কোর্টে ওই অ্যাডভোকেটের মাধ্যম দিয়ে ওখানে খরচ হয়েছে তোমার চাচার 6,000 টাকা। জি। আবার এখানে হলো তোমার খালাকে অলরেডি 10,000 টাকা দিয়ে দিয়েছে। জি। তারপরে তোমার চাচার কাছে এসে আরো 5,000 টাকা দাবি করছে। তোমার চাচাকে সে কাকে, আব্দুল খালেক না কে, তাকে জি। নিয়ে এসে তোমার চাচাকে দোকানে হুমকি দিচ্ছে। বলেছে তুমি যদি তুমি যদি ছেলে নিতে চাও, হুম, না এটা বলে নাই, প্রথমে ঘরে বলছে আমার চাচা চাচির সামনে, হুম, বলছে আমি চাইলে 1 মিনিটে হুম, রফিককে ফাঁসাই দিতে পারি, মানে আমার কাকাকে। হুম। তাই যখন আমি শুনছি আমি বলছি কেন ফাঁসাবেন, বলে কি এটা তো আমার একটা আমি এটা ওকে ফাঁসাবো না। মানে তাই- হুমকি দিচ্ছি, জি, হুমকি ভয় দিচ্ছি। দেখাচ্ছি। হ্যাঁ, টাকার জন্য। হুম, তাই চাচা চাচির সামনে বলছে আমি চাইলে রবিউলকে দিয়েই ফাঁসাই ফেলতে পারি হুম, এবং আমাকে দিয়ে ফাঁসাইতে পারি, আমি যেমন নারী নির্যাতন কেস দিলে তারা ফাঁসবে। আর রবিউলের কথাটা হচ্ছে রবিউলকে এক জায়গায় গুম করে হুম। আমি ওর চাচা 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 মানে মেয়েদের ফাঁসাই দিতে পারবো। মানে তোমার ফুপুদেরকে, তোমার দাদিকে, তোমার চাচিকে, জি। তোমার চাচাকে নারী নির্যাতন দিয়ে ফাঁসিয়ে দিবে। জি। আচ্ছা, তুমি এই এত বছর যে তোমার খালার কাছে ছিলা, তোমার খালার মানে কি বলবো, যে তোমার খালার বিয়ে হয়েছে কয়টা? আমি সেটা আমার খালার বিয়ে হয়েছে মিনিমাম কয়টা হবে আমি জানবো না। মানে তুমি কিছুদিন পরে পরে নতুন খালু দেখতা, জি। তো ওই খালুদেরকে যে নিয়ে আসতো, জি। খালুরা যে আসতো তোমাকে খালু রাখতে বলতো, তো তুমি না, আমি ডাকতা? আব্বু ডাকতাম। তুমি আমি আব্বু ডাকতা? জি। তো তোমার মনে কি এটা কখনো প্রশ্ন আসেনি যে এই আমার এই বয়সে আমি অলরেডি 3টা আব্বু দেখে ফেলছি, কখনো কি প্রশ্ন করেছিলে তোমার না, খালাকে? হ্যাঁ মনে প্রশ্ন আসতো যে প্রতিদিন এই এই আঙ্কেলগুলো কোথার থেকে আসে, হুম, এটা প্রশ্ন আসতো, তবে আমি তেমন কোনো প্রশ্ন করতাম না, কারণ সে আমার গুরুজন হিসাবে কোনো প্রশ্ন করতাম না। আর প্রশ্ন করলেই তো
প্রশ্ন করলে সে আমাকে মারধর করতো, হুম। জানা সত্ত্বেও আমি তাকে প্রশ্ন করিনি। তবে সে আমাকে হালকা করতো না, বেশি মারধর করতো, বেশি করতো। তাই আমি একদিন দাদা দাদির খবর পাইছিলাম, দাদা দাদিরা নাকি আমাকে দেখতে আসবে। এই খবরটা আমি মাথা খাটিয়ে যেদিন আমাকে দাদু ঘুরতে নিয়ে আসছে দাদুদের বাসায়, তখন আমি দাদুকে এই সমস্ত ঘটনা সব খুলে বলছি। খুলে বলার পর দাদু বলতেছে, আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, এটা আমি দেখতেছি। তারপর আমাকে বাসায় নিয়ে গেছে। বাসায় নেওয়ার পর আমরা যখন ভাত খেতে বসছি রাতকে, তখন আমি বলছিলাম আমি চলে যাব। এটা বলার সাথে সাথে সে আমাকে এমন মার দিছে যে আমার কোনো থেকে রক্ত বাইর হয়ে গেছে। তারপর সেই জামাই আমাকে ধরে, আর হিন্দু একটা আঙ্কেল আছে, সে আমাকে ধরে রক্তগুলা মুছাই লঙ্গি টঙ্গি ফরাই দিছে। ফরাই বলছে, তুই যদি চলে যাস তাহলে আমি এই ছেলের কাকে ডাকবো? আমার ছেলে হয়েছে চারজন, একটা 3টা ছেলে 1টা মেয়ে, এটা বলছে তখন। আচ্ছা, তুমি যে এই যে এখন যে যে তুমি তুমি যে মিডিয়াকে বলতেছো এখন, এটা তো মিডিয়া, এটা তো সবাই জানবে। জি। তো এটা জানলে তোমার কি মনে হয় যে তোমার এই পরিবারকে নিয়ে এটা করতেছে, তোমার দাদা দাদিকে নিয়ে? তোমার তো দাদা নেই, মারা গেছে, তোমার দাদি আছে, আর তোমার কুকুর আছে, তোমার কাকা আছে। এখন তোমার কি মনে হচ্ছে যে তারা যেটা করতেছে সেটা সঠিক করতেছে না ভুল করতেছে? মানে আমার দাদা দাদিরা? আর তোমার খালা যে তোমার দাদা দাদিদের বিরুদ্ধে যে অ্যাকশন নিবে, না, এটা সে খারাপ করতেছে। যদি সে কোর্টের মধ্যে উল্লেখ করতো যে আমাকে খুশি হিসাবে এত টাকা দিতে হবে, তাই আমি নিশ্চিত জানতাম আমার কেউ না পারুক, আমার বড় ফুফু বা ছোট ফুফু সবাই মিলে দিবে। কিন্তু সে উল্টাটা করছে যে, তাই আমার এরকম কেউ আসে নাই, মানে ফুফু টাকা দিতে। মানে টাকাটা তো যেহেতু উল্লেখ করে না, আর তোমাকে তোমার দাদির কাছে বুঝিয়ে দিবে, তাই তোমার চাচা তোমার দাদি যে তোমাকে বুঝিয়ে আনতে গেছে কোর্টে, তাই না? আর সাথে কি ছিল তোমার চাচা? হ্যাঁ। আর তো কেউ যায়নি। না। কিন্তু তোমার ফুপুরা আসেনি যে তাদের ছেলে তো তাদের কাছে ফেরত আসবে, তাদেরকে দেখতে পাবে, তারা যায়নি। কিন্তু যখন তোমাকে করে ফাইসালা হয়ে গেল, তখন সে উকিলের সামনে, অ্যাডভোকেটের সামনে বললো যে আমার এখানে 2 দিন রাখবো। জি, বলছিল। জি। বলার পরে 2 দিন, যেহেতু বুধবারে কথা হয়েছে, তোমাকে শুক্রবারে বুঝিয়ে দিবে, তাই না? জি। শুক্রবারে বিগত জুমবার পরে তোমাকে বুঝিয়ে দিবে, আর তোমার দাদি আর তোমার চাচারা যে নিয়ে আসবে। জি। কিন্তু সেইখানে যাওয়ার পরে যখন তোমার দাদি আর তোমার চাচা, আর কে গেছিল? আমার চাচা যায় নাই, দাদু আর চাচা গেছে। দাদু আর চাচি গেছে। চাচি, তারপর ছোট দাদু গেছে। হ্যাঁ, মানে তোমার 3 জন। দাদি গেছে 2টো, মানে হ্যাঁ। তোমার দাদির, তোমার নিজস্ব দাদির ছোট বোন, জি। তোমার ছোট দাদি, আর হলো তোমার চাচি, আর তো কেউ যায়নি। জি। আর কেউ গেছিল কোর্টে? কোর্টের দিন বেলায় চাচা গেছে, চাচি গেছে, দাদু গেছে। আর আনবার দিনের বেলায় দাদু গেছে, চাচি গেছে, ছোট দাদু গেছে। হ্যাঁ। তো ওইখানে জি। তোমাকে কি করে তারা টাকাটা দাবি করেছিল? বলছে, দেখেন আমি যদি এতদিন মানে 14 বছরের হিসাব টান দিই, যদি ধরেন আমি যদি ছাত্রলীগের কাছে যাই, তাহলে তারা আপনাদের থেকে বেশি টাকা নেবে আর আপনারাই খুব জালে ফাঁসবেন। আমি এটা না করে চেয়েছিলাম উকিলের কাছে যেতে, কিন্তু যখন আমি উকিলের কাছে কাগজটা দেখাইছি, সে আমাকে বলছে এতদিনের যাবতীয় যত খরচ আছে সব আপনাকে দিতে হবে। এটা উকিলে বলছে? জি। এটা কি কোনো কাগজে লিখিত আছে? হ্যাঁ, লিখিত আছে, তবে আমাদের কোনো কাগজে নাই। তবে যেটা মানে জাফর চেয়ারম্যান, সেখানে লিখিত আছে যে যদি বাবিও কালে পরোক্ষভাবে কেউ এই সন্তানকে দাবি করে, তাহার যাবতীয় খরচ দিয়ে তাকে নিতে হবে। আচ্ছা, তোমার এখন মনে হচ্ছে যে এই যে তারা যেটা করেছে, তোমার দাদা দাদি কি তাদের কাছে তোমাকে বুঝিয়ে দিয়েছিল কিনা সেটা তুমি জেনেছো? বুঝিয়ে মানে ছোটবেলা যখন তুমি ছোট ছিলা, তোমার বাবা মার এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, তখন কি তোমার দাদা দাদিকে বুঝিয়ে দিয়েছিল? তারা কি তোমার দাদা দাদির কাছ থেকে বুঝে নিয়েছিল? না। তাহলে তোমার দৃষ্টিতে এখন কি মনে হচ্ছে যে তারা যেটা করতেছে, তোমার দাদিদিকে ফাঁসিয়ে দিবে,
তোমার চাচাকে ফাঁসিয়ে দেবো, তোমার কুকুরদেরকে ফাঁসিয়ে দেবো, এটা কি ঠিক করতেছে? না, এটা একবারে এটা আইনগত কাজ করতেছে? না। বেআইনি করতেছে না তারা? হ্যাঁ। তাহলে এখন তুমি তুমি মনে করো কি হলে এটা ভালো হতো বলো তো? ভালো হবে। আমার ভালো হতো হুম, যদি তারা হুম, মানে আপোষে হুম, আমাকে দিত, হুম, তাহলে আমার চাচা চাচি তো তাকে খুশি হিসাবে টাকাগুলা দিত, তাহলে এখানে এত বেজালও হতো না, হুম। আর লম্বা যেত না। হুম। খুশি সে কি জি। তোমাকে সন্তানের মতো অবশ্যই ভালোবাসে না? জি না। হ্যাঁ, না। এটা কি তোমার মনে হয় যে সে আমাকে জি। সন্তানের মতো ভালোবাসে না? যদি সন্তানের মতো ভালোবাসতো তাহলে আমাকে দিয়ে মানে সেটা- ভালোবাসছে উপরে উপরে, তলে হ্যাঁ। না, কখনো মনের ভিতর না। মনের শুধু ভিতর থেকে মুখে তুমি- বলছে তুই এসোস সবার মেজো, তুইও যেরকম আমার বড় ছেলেও সেরকম, ছোট ছেলেও সেরকম। মানে ওই তোমাকে করছে যে মানে তোমাকে যদি- উপরে উপরে তোমাকে যদি রাখে তাহলে সে এক সময় মোটা একটা অ্যামাউন্টের টাকা পাবে, তাই না? জি। এটা তোমার মনে হচ্ছে না? হুম। কিন্তু যখন যে জানতে পারছে যে আমার বয়স যখন 18 হবে, হুম, তখন তো আমি নিজে ইচ্ছে চাইলেও যেতে পারবো। হুম, এটা সব জায়গায় আছে হুম, থাকা সত্ত্বেও সে যখন জানতে পারছে যে 18 বছর পর হইলেও আমি যাব, হুম, তখন সে বলছে তুই যখন 18 বছর চলেই যাবি, তে আমার এখানে খাওয়া দাস কেন, তুই এখন চলে যেতে পারস না। হুম, এটা যখন বলছে তখন আমি এটা চাচা চাচিদের জানাতে পারি না, তখন তো আমার সাথে যোগাযোগ ছিল না। হুম, আর যোগাযোগ থাকবে কিভাবে? তার বড় ছেলেকে যা করে আমাকে তো তা করে না। হুম। আমাকে যদি অতটুকু আদর করতো, হয়তো আমি তাদের কাছে থাকতামও, আমার দাদা দাদির খবর নিতাম। কিন্তু তারা আমাকে ভালোবাসে না তো ভালো কথা, আমার দাদা দাদিকে খবরও নিতে দেয় না। মানে ওই, যখনই আমি একটা কথা শুনেছি যে তোমার দাদাদের তুমি ছোট সেক্ষেত্রে তোমার খালার কাছে ছিলা, যখনই মাঝে মাঝে তোমার দাদা দাদি ওইখান থেকে খুঁজে বের করতো, তারা তো খোঁজ দিত না তোমার দাদা দাদি। দেখো দাদা দাদির যদি মনে ইচ্ছে না থাকতো তাহলে কি তোমাকে খুঁজে বের করতো? না। এই চট্টগ্রাম শহরে বের করতো না, আর যখনই বের করতো তখনই তারা ওইখান থেকে বাসা পাল্টিয়ে ফেলতো। এটা কি জি। সত্যি কথা? এটা সত্যি বাস্তব। যেমন আবাসিকের সবাই জানে যে আমরা ওখানে ছিলাম, হুম, বিগত 1 বছর ছিলাম। 1 বছরে আমার যখন দাদা দাদি একবার বলছিল আমাকে যে তুই কি আমাদের সাথে এক রাত থাকবি, এটা যখন বলছে আমি বলছি আম্মু আমি কি তাদের কাছে এক রাত থাকবো। সেটা বলার পর থেকে তুই বলছে তুই আর কোনো দিন রাস্তায় নামবি না, যদি লাগলে আমি যাই বা কিছু আনবো, তুই যাবি না যতদিন আমি বাসা না পাল্টাই। মানে সে ভাবছে আমাকে আমার দাদা দাদি গুম করে নিয়ে যাবে। হুম। মানে তার মনে উল্টা ফেস ধরে থাকে সব সময়। আচ্ছা, কি তোমার মনে হয় যে এটা যদি করতো তাহলে তোমার দাদা দাদি কাকে করতো না? যে আমিও তো সেটা বুঝছি, হুম, আমাকে তো অনেক আগেই তো তারা মারতে পারতো, অনেক আগেই তো তারা গুম করতে পারতো। হুম। এখন 14 বছর বয়সে তারা আমার কি ক্ষতি করবে যে? তো সেটা আমি তাকে বলছি, বলার পর সে আমাকে একটা সিনেমা দেখাইছে। মানে সিনেমা তো অনেক ধরনের হয়, হুম, সে আমাকে একটা সিনেমা দেখাইছে। সিনেমায় বলছিল নিজের আত্মীয় অন্যজনকে দিয়ে কিভাবে কিডন্যাপ করায়। মানে সে আমাকে এটা দেখাইছে হুম, যেন আমার মন থেকে তোমাদের কথা একবারে উঠে যায়, মানে আমার দাদা দাদির কথা একবারে উঠে যায় যে আমার দাদি দাদি যদি এভাবে আমাকে নিয়ে মেরে টাকা পায়, তো আমার জীবনটা, মানে তারা এটা বুঝাইতে চাইছে। এখন তোমার কি মনে হয় যে আদৌ তো তোমার দাদা দাদি তোমার সাথে এটা করবে, তোমার কুকুর এটা করবে? না, হ্যাঁ, আমি তো দেখতেছি আমার দাদা দাদি আমার জন্য কি করতেছে। কি করতেছে? তোমাকে কি তারা ভালোবাসে? হ্যাঁ, যেমন আমি গড়ি চাওয়ার সাথে সাথে আমার ফুফু আমাকে এনে দিছে, কিন্তু আমি তো কাপড় চেনে, সে আমাকে ভালোবাসে সত্য, ভালোবাসে বিদায় কাপড়ও আনছে। আমার চাচা আমাকে আনার 2 দিন আগে খাতা কিনে দিছে, এর আগে গড়ি কিনে দিছে, জুতা সেই কিনে খাতা দিছে, কলমগুলো কি করছে? সেগুলো সে দেয় নাই। সেগুলো সে রেখে দিয়েছে। জি ওখান থেকে তুমি আসার সময় কি তোমার দাদাই যখন তোমাকে নিয়ে আসে তোমাকে কি কাপড় চোপড় দিয়েছিল? না, কিছু কাপড় দেয়নি? চোপড় এই যে আমি পরাই যেগুলো আছে, এটা এটা সে জেলখানা যাওয়ার দিন কিনে দিয়েছিল, বলছে এটা স্মৃতি হিসাবে দিলাম তোকে। যেখানে মানে ওই যে তোমার বাবার সাথে তুমি দেখা করতে গিয়েছিলে, তাই না? জি। তো তোমার বাবার সাথে তুমি যখন দেখা করতে গিয়েছিলে তখন তোমার কি মনে হয়েছে যে আদৌ তো তোমার বাবা এই অপরাধটা করেছে? হ্যাঁ, তখন তো আমি তাদের কাছে ছিলাম, তারা আমাকে সবসময় উল্টা বুঝাইতো যে তুই যদি যাস হুম, তোর বাপ তো মরবে মরবে, দেখবি তুইও মরবি, তোর বাপ যখন বাইর হয়ে বিয়ে আরেকটা করবে তোর সৎমা তোকে লাইতে লাইতে মারবে, আমার মতন তার মারবে না, তোকে তো নিঃশর্মভাবে মারবে, ওই যেমন তোর মাকে মারছে তোকেও সেভাবে মারবে।
মানে আমাকে একটা মনে ভয় লাগে যেহেতু মানে আমি আমার তোমার দাদা ভিতরে একটা দাদি আতঙ্ক কাজ করা তো সবসময় যে তোমার পরিবার সম্পর্কে তোমাকে ভুল ধারণা দিয়ে দিয়ে তোমার ভিতরে একটা আতঙ্ক তৈরি করতো। তখন আমার হ্যাঁ বলতে হতো, যদি আমি না বলি তাহলে বলবে এখন থাকতে দাদা দাদির টান, পরে যখন যাবে দেখবো তো কি করে দাদা দাদি। এখন যে এই যে তুমি তোমার দাদা দাদির কথা তোমাকে যেটা বললো যে তোমার দাদা দাদি তোমাকে গুম করে ফেলবে, তোমাকে মেরে ফেলবে, এটা যখন বলছে, এখন কি মনে হয় যে তোমার চাচি এটা তোমার খালা এটা করতে পারে? এখন হ্যাঁ এটা মনে হয়, কারণ সে 5,000 টাকার জন্য হুম। সে যদি আমাকে ভালোই বাসতো, হ্যাঁ যদি ভালোই বাসতো সে তো গড়ে থাকতো। 5,000 টাকার জন্য তো তার কাছে কত টাকা যে যায় সে ওটা পাবে না। 5,000 টাকার জন্য কেন আমার কাকাকে এত অপমান করবে? কি করেছে তোমার কাকাকে? আমার কাকাকে হুমকি দিছে কোথায় হুমকি দিয়েছে? দোকানে, সে একা এসেছিল না আরো কেউ এসেছিল? একটা আঙ্কেল সহ, খালেক, ওনার নাম কি, পুরা নাম কি? আব্দুল খালেক সদকর। আব্দুল খালেক সওদাগর। সে থাকে জি। কোথায়? সে আমার কাকার দোকানের পাশের দোকানে, মানে তার একটা নিজস্ব দোকান আছে। হ্যাঁ, মানে ও তোমার কাকার তো নিজস্ব দোকানে, অন্যের দোকানে কাজ করে না জি। ফার্নিচারের? জি হ্যাঁ, তো ওই দোকানে থাকে। তুমি উনি সেই এসে গিয়েছিল জি। তো তোমার খালার সাথে, মানে তোমার খালাকে, খালার টাকা উঠাবার জন্য আব্দুল খালেক সাহেব গিয়েছিলেন। আব্দুল খালেক সাহেব তো তাহলে দেখা যায় খুব ভালো একটা লোক, আর একজনকে উপকার করে। যাই হোক, আমি তোমার কাছ থেকে এখন, জি তুমি বলেন। কি প্রকৃত বলে পেয়ে তোমার কোন পরিবারটা তুমি চাচ্ছ? তোমার দাদা দাদির, তোমার ব্লাড কালেকশন, ওইটাও তোমার ব্লাড কালেকশন, তবে তুমি তোমার দাদা দাদির ফুপুদেরকে চাচ্ছ, চাচাদেরকে চাচ্ছ, নাকি তোমার সেই খালাকে চাচ্ছ, কোনটা? আমি চাই আমার বাবার পরিবারকে, মানে আমার নিজের পরিবার। আমার হ্যাঁ। একটা আপন স্থান আছে তো, হ্যাঁ। আমি যদি নিজের আপন স্থান না থাকি, অন্য স্থানে থাকি, হুম। একসময় দেখা যাবে আমার যখন আপন স্থান নাই থাকবে, সে যদি আমাকে বের করে দেয় তখন আমি কোথায় যাব? আমার তো কোনো ঠিক ঠিকানা থাকবে না। হ্যাঁ। কেন তোমার তো একটা পরিচয় আছে যে তুমি অমুক বাড়ির ছেলে, অমুকের নাতি, অমুকের ভাইপুত, অমুকের ভাই, জি চাচা। জি। এটা তোমার তো, তোমার অলরেডি তোমার কয়টা ফুপু? আমার ফুফু দুইটা, তিনটা। তিনটা ফুপু। আর চাচা কয়টা? চাচা একটা। এখন তুমি কি চাও যে তোমার বাবা তোমার বাবার ব্যাপারে তুমি কখনো বলতা না? এই আমি কি একটা কথা শুনেছি যে কেউ হয়তো তোমার খালাকে বলছে যে যাওয়ার হয়ে গেছে, ছেলেটার মুখের দিকে তাকিয়ে এখন ওর জন্য ওরা বের করার একটা ব্যবস্থা করো। তখন তোমার খালা নাকি খুব হুমকি দিয়ে করেছিল যে উল্টা আরো করবে। জি হ্যাঁ হ্যাঁ। কি বলেছিল সেটা? বলেছিল যদি তাকে বের করতে হয়, হুম তাকে সে টাকা খরচ করবে না। হুম যদি টাকা খরচ করতে হয় তার চাচা চাচির থেকে চাবো, নিজে টাকা খরচ করব না। আর যদি বেশি তেরাবেরি করে নইলে উল্টা ঝুলাই দিব। এটা আমিও উল্টা একবার তোমার চাচাকে আবার ঝুলাই দিও, যেহেতু তোমার দুজনকে ঝুলাই দিবে তোমার বাবা বলছে। তো ঝুলতে আসে, এখন তোমার চাচাকেও ঝুলাবে। এটা এই হুমকিটা দিয়েছে তোমার খালা? জি। উম, আমি চিঠির মাধ্যমে একবার বলছিলাম যে বাবা তুমি আমার দিকে তাকিয়ে হুম, এই আম্মুর কাছে হয়তো একবার মাথা নত করে দেখো সে কি করে। হুম, এটা বলছি, যে চিঠি দেখে হাসছে, বলছে তোর বাবা কোনোদিন এটা মানবে না। আমি বলছি আমার বাবা ভুল কাজ করেও থাকুক, সে আমার কথা একবার হলেও মানবে। হুম। সে বলছে তোর বাবা কিসের, যে তোর মাকে মারছে, তোকে মারতে কয় সেকেন্ড লাগবে, তো তোকে মারতে তো হাত পাও কাঁপবে না। তাহলে এখন তুমি তোমার বয়স মোটামুটি তোমার 14 14 চলতেছে না? জি। এই 14 বছর বয়সে কি তোমার একটুকু মনে হয়নি যে না আমার বাবা এই কাজটা, তুমি আস্তে আস্তে তোমার খালা তোমাকে কি বলেছিল যে রাতে একসাথে খাওয়া দাওয়া করে শুয়েছে, শুয়ে মেরে ফেলছে, মেরে ফেলে আবার র্যাপ করেছে? জি। আমার মতে বাবা এই কাজ করতে পারবে না, কারণ একজন প্রাণী অন্য প্রাণীকে মারতে অনেকটা কষ্টদায়ক লাগে, কিন্তু আমার বাবা তার স্ত্রীকে মারবে সেটা কোনো সম্ভব না। মানে এই তোমার এখন এই বয়সে মনে হচ্ছে না যে না আমার বাবা এটা করতে পারে না? না হ্যাঁ, না। এটা মনে হচ্ছে তাই না? জি আচ্ছা, এটা তো হয়তো মনে হচ্ছে। এখন তুমি আমাকে একটা কথা বলো, জি তোমার খালা যে এই যে তোমার পরিবারকে যে হুমকি দিচ্ছে, তোমার তিনটা ফুপুকে, তোমার ছোট চাচাকে হুমকি দিচ্ছে, আবার তোমার বাবার বের করার জন্য যদি কেউ চেষ্টা করে তাহলে তাকেও তোমার খালা ফাঁসিয়ে দেবে, লটকিয়ে দিবে। লটকিয়ে দিবে, এই কথা বলছে না? তো এখন তোমার কি মনে হয় যে না
আমার খালা ভুল করতেছে না আমার পরিবার ভুল করতেছে না আমার খালা সঠিক করতেছে না আমার পরিবার সঠিক করতেছে, কোন পরিবারটা মনে হচ্ছে তোমার কাছে যে তুমি এই পরিবারটা আমার জন্য সঠিক? আমি যখন তাদের কাছে থাকতাম তখন আমার মনে ভাব থাকতো তারা আমার মাকে মারছে, তাদের সাথে আমি কোনোদিন দেখা করব না, আর তারাই হয়তো আমার পর তারা মনে হয় আমার কোনো ক্ষতি করবে। যখন আমি এই সাইডে আসছি তখন দেখি যে আমার খালা, যিনি আমি 14টা বছর কাটাইছি, সে আমার ক্ষতি করতে বসে আছে। আমার কলিজাকে সে আঘাত করবে, আমার আব্বুকে সে লটকে দিতে চায়, চাচাকে সে লটকে দিতে চায়, নিজের ফুফা ফুফুকেও লটকে দিতে চায়। তার এটা করার কোন দরকার আছে? তাহলে তোমার কথা বোঝা যাচ্ছে যে সে যদি টাকা না পায় তাহলে সে যে কোনো কাজ করতে পারে, তাই না? যে কোনো ভাবে তোমার পরিবারকে বিপদে ফেলতে পারে। জি। এটা তুমি কি 100% শিওর? হ্যাঁ, 100% শিওর। এখন যদি মনে করো তোমাকে কেউ প্রশ্ন করে, তুমি যদি কোনো আদালতে তোমাকে নেওয়া হয় তাহলে তুমি কি বলবা? আমি বলবো, যেহেতু সে 14 বছর আমাকে পালছে, লালন পালন করেছে, জি, একটা দায়িত্ব পালন করেছে, তো সেই দিক দিয়ে তোমার কি মনে হচ্ছে যে না সে কি তার স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করতেছে? আমার তো সেটাই মনে হয়েছিল, স্বার্থের জন্যই আমাকে ব্যবহার করছে। তোমার কি এখন এটা মনে হচ্ছে? জি, কারণ তুমি শিওর? শিওর। কারণ যদি সে টাকা না চাইতো তাহলে আমার মনে হতো সে আমাকে দিয়ে কোনো স্বার্থ উদ্ধার করে নাই, কিন্তু এখন দেখি আমাকে দিয়ে তার স্বার্থটা উদ্ধার করছে। সে 10,000 টাকা নিয়েছে, ভালো কথা, সে 15,000 টাকার জন্য আমার চাচাকে নিজের দোকানে যা অপমান করছে, যেখানে আমার চাচা বিগত আজ কত বছর ধরে কাজ করছে, একটা অপমানই শুনে নাই, কিন্তু ইনি যাই আমার চাচাকে অপমান করছে। এখন তুমি যে কদিন তোমার পরিবারে ফিরে আসতে চাচ্ছ বা পরিবারের সাথে যোগাযোগ, তোমার পরিবার সম্পর্কে কি এমন কোনো জায়গা থেকে কোনো খারাপ রিপোর্ট পেয়েছো, খারাপ কোনো তথ্য পেয়েছো? খারাপ তোমার পরিবারের তোমার ওই যে 3টা ফুফু আছে, তোমার একটা চাচা আছে, তোমার দাদি আছে, তাদের ব্যাপারে কোনো খারাপ কথা কি কারো কাছ থেকে শুনেছো? কোনো খারাপ কথা কি তারাই বলতো? জি, তারাই বলতো, আর কেউ তো কখনো বলতো না। আর কখনো কেউ বলতো না। এখন বর্তমানে যেখানে থাকো এখানের লোকজন তো তোমার চাচা চাচিকে, তোমার দাদিকে, তোমার 2 ফুফুকে অলরেডি ভালো চিনি। তোমার একটা ফুফুকে হয়তো কম চিনতে পারে, কিন্তু তোমার 2টো ফুফু এবং তোমার দাদিকে ভালো চিনি। তোমার এই পরিবারকে কি, এই পরিবারের সম্পর্কে এই এলাকার লোকজনই বা যে এলাকায় থাকে, যেখানে কাজ করে, কম বেশি তো তুমি গেছো না? তারা কি কখনো খারাপ কিছু বলেছে তোমাকে? কখনো বলে না। একটা কথা মনে রাখো, যদি তোমার ফ্যামিলি যদি এমন কিছু করতো তাহলে অবশ্যই 100 জনের ভিতর থেকে তোমাকে 2 জন হলেও খারাপ বলতো না? বলতো। এখন এই যে আজকে 15 দিন আসছো, তুমি তো মোটামুটি তোমার দাদির সাথে, তোমার ফুপুদের সাথে এই এলাকাতে, তো এই বালুচড়া এলাকায় চলাফেরা করো না? জি। আজ পর্যন্ত কি কেউ বলছে? না। তাহলে এখন মনে করো তোমার খালা তোমাকে যেটা বললো সেটা সঠিক হয়েছে, নাকি তুমি যেটা এসে দেখছো সেটা সঠিক? যেটা আমি এসে দেখেছি সেটা সঠিক, তারা যে বলছে সেটা একবারে মিথ্যা। তবে সেখানে থেকে আমার বিশ্বাস হয়েছিল যে আমার চাচা চাচি এমন অমন। যখন আমি এখানে চলে আসছি এখন দেখি তারা কেমন। এখন তুমি তোমার পরিবারের কাছে থাকতে চাচ্ছ, কিন্তু তোমার পরিবারকে হুমকিতে তোমার খালা রাখছে, তাই না? জি। এই তুমি যে বলেছিলে যে একটা থানায় জিডি করেছে তোমার পরিবারের সম্পর্কে, এটা আমি তার মুখ থেকে শুনছিলাম যে সে থানায় জিডি করছে। আমি একটা চিঠি লিখছিলাম, আমি অনেক দূরে চলে যাব, সেটার ভাষ্য হয়েছে আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাব, কারণ তোমরা আমাকে যে কষ্টটা দিছো আমি সেই কষ্টটা কোনো জায়গায় পাইনি। এই কষ্টটা পাইনি বলতে যে এই কষ্টটা কখনো ভুলতে পারবো না। হ্যাঁ, যেহেতু বাবা মা ছিল না, তুমি তোমার খালার কাছে বড় হয়েছো, তোমার দাদা দাদির সাথে দেখা করতে দিত না, তোমার ফুফুদের সাথে দেখা করতে দিত না, সেই দিক দিয়ে তুমি তাকে এটা বোঝাতে চেয়েছো যে তুমি একদিন কোথায় চলে যাও। যখন জানতে পারছো যে তোমার পরিবার আছে, তখন তাকে বোঝাতে চেয়েছো যে তুমি একদিন কোথায় চলে যাবা, আর সেইটা সূত্র ধরে তোমার খালা হলো তাদের বিরুদ্ধে মামলা দিছে। তাদের বিরুদ্ধে মামলা নাকি কি একটা বলে জিটি দিছে, থানায় জানিয়ে রাখছে। এখন এই যে তোমার খালাই কাজটা করছে, এটা কি সঠিক? না, সঠিক না।
সে আমার কথা ধরে কেন জিটি করবে? হ্যাঁ, আর তাহলে তোমার কথা ধরে কেন সে, তাহলে তোমার দৃষ্টিতে এটা মনে হচ্ছে এখন তুমি বুঝো যে সে জি সে যেই ব্যক্তি সামান্য একটা চিঠির জন্য এরকম করতে পারে, তোমাকে এত টর্চারিং করতে পারে, সে ভুল না সে সঠিক? সে ভুল। আর তোমার পরিবার তোমাকে আনতে চাচ্ছে, সেটা সঠিক না সেটা ভুল? সেটা সঠিক। এই যে দেখো, তোমার আমি যতটুকু জানি যে তোমার চাচা সীমিত স্যালারিতে কাজ করে, জি। দিনমজুরি যাকে বলা হয়, সেই কাজটা করেও তোমার চাচা হলো তাকে অলরেডি 10,000 টাকা দিয়েছে। বোর্ডে উকিলের কাছে যখন গিয়েছে তখনও সে 6,000 টাকা খরচ করছে, আবার 5,000 টাকার জন্য ওই যে কাকে বলে কি মা, আব্দুল খালেক সদাগর আব্দুল খালেক সদাগরকে নিয়ে এসে হুমকি তারপরে দুমকি দিছে। তাকে হুমকি দিচ্ছে তোমার চাচাকে, তাই না? দোকানের ভিতরে এটা কি দোকানের লোকজন কি বলতে পারবে? হ্যাঁ পারবে, কারণ তারা সেখানে ছিল। তারা আমি মানে যাকে খালা থাকা সত্ত্বেও মা ডাকছি, হুম মানে ওই খালা হুম এত জোরে কথা বলছে যে সবাই তার দিকে তাকাইছিল। চাচা তখন লজ্জায় মাথা নিচু করেছিল। মানে কি বলবো, হয়তো সেখানে আমি ছিলাম না, বাসায় ছিলাম, কিন্তু আমি যা শুনেছি তাই বলতেছি। কার কাছ থেকে শুনেছো তুমি? নিজের চাচার থেকে। তোমার চাচার কাছ থেকে শুনেছো? জি আমি শুনেছি তোমার এই বিষয়টা নিয়ে নাকি তোমার চাচা অলরেডি 2-3 দিন না খেয়েও ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, না খেয়েও ছিল। সকালে নাস্তা না খেয়ে যেত, আমার দুপুরেও ভাত খেতে দুপুরে আসতো না। সে অলরেডি 2-3 দিন কিছু খাওয়া দাওয়াই করে নাই। এই টেনশনে। একটা জিনিস ধরো, সে যদি তার মানিজ্যতের চিন্তা না করতো, তাহলে কি সে আসতো এখানে তোমার চাচাকে হুমকি দিতে? না আর তার তোমার চাচার যদি মানিজ্যত না থাকতো, তার হুমকিটা কি মাথা পেতে নিত? না, নিত না। তাহলে তোমার 3 ফুপু, তোমার দাদি, তোমার চাচা সবসময় আমার মানিজ্যত নিয়ে থাকতে চেয়েছে, যার কারণে তাকে কোনো কথা বলে নাই। আর সে, জি আচ্ছা তোমার কি মনে হয় যে সে থানাতে এই যে যেমন তোমার মার ব্যাপারে যেটা বলেছে তারাই ফাঁসিয়েছে, আর তারাই এই অপবাদগুলো দিচ্ছে? জি এবং তোমার বাবার সম্পর্কে তুমি একেবারে সত্যি কথা বলবা, একেবারে মনের থেকে বলবা, কেননা শুনো, অনেক সময় হয় কি বাবা সন্তানের ভিতরে ভুল বোঝাবুঝি থাকে, হ্যাঁ মা মেয়ের ভিতরে ভুল বোঝাবুঝি থাকে। এখন এই যে তোমার বাবার সাথে তুমি কতদিন যাবত দেখা সাক্ষাৎ করতেছো? এই আমি যখন ওদিকে ছিলাম, মানে ওই জায়গায় ছিলাম, ওই সাইডে, মানে তোমার খালাদের ওখানে? হ্যাঁ, শুধু একবারই দেখা করছি, সেটা হচ্ছে 2017 সালে। আমি তখন অনেক ছোট ছিলাম। সে আমাকে, যদি আমি বলতাম আমি আমার বাবার সাথে দেখা করব, সে আমাকে নিতে চাইতো না। তবে সে যখন আমি কুরবানির আগ দিন আমি আমার দাদা দাদির খবর পাইছি যে তারা আমাকে দেখতে আসছে বা আমাকে কাপড় চোপড় কিনে দিবে, হ্যাঁ। কিছু কেনাকাটা করে দিবে, হুম, তখন তোমাকে কি এখান থেকে সরিয়ে নিয়ে গেছিল অন্য জায়গায়? কোথায়? তোমার খালা যেমন যাচ্ছে যে আজকে তোমার দাদা, তোমার দাদি বা তোমার কুকুরা তোমার জন্য কেনাকাটা করে কাপড় চোপড় নিয়ে যাবে, তখন কি তোমাকে বাসায় রেখেছিল না সরিয়ে দিয়েছিল? না, সে সরিয়ে দিতে চাইছিল, তবে আমার দাদু আমার দিকে সবসময় তাকাইছিল বিদায় সে ওটা করতে পারে নাই, নইলে ও সেদিন ওটা করতো। আচ্ছা যাই হোক, বা আমি তোমার কাছ থেকে কথাগুলো জানার কারণ হলো কি জানো, জি। আমি অনেকগুলো বিষয় জানছি যে আদত তোমার বাবার যে মিথ্যে একটা ইসে আছে, সে কাজটা তোমার বাবা করেনি। আমি আমি আগে ভাবতাম আমার আব্বু কাজটা করছে, হুম, কিন্তু আমি যখন ওই দিন শুনতে পারছি যে আমার খালা হুম, আমার চাচাকে হুম, যে কোনো মুহূর্তে মিথ্যা মামলা ফাঁসাতে হুম। পারবে, এখন আমার ধারণা হচ্ছে আমার আম্মু হয়তো কোনো কারণে দুর্ঘটনা যাবত মারা গেছে। হুম। হয়তো আমার আব্বু সেখানে থাকা অবস্থায় তাকে মিথ্যা মামলা হয়তো জড়িত করা হয়েছে। নইলে আমার আব্বু যদি কাজটা করতোই, তা আমার আব্বুর তো আল্লাহ তাআলা এত দিনে শাস্তিও দিয়ে দিত। তা আমার আব্বু শাস্তি কেন পায় নাই? আমার আব্বু তো আরো ভালো আছে এখন, কিন্তু আমার আব্বুকে যে টর্চারিং করা হয়েছে সেটা সে ভালো করতে পারে নাই। আমার আব্বু ভালো করে চোখেও দেখতে পারে না। এটা নিয়ে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? জি, কষ্ট তো হচ্ছেই। নিজের বাবার প্রতি তো একটা কষ্ট হবে, যে ছেলে আলাদা, বাবা আলাদা, মা আলাদা। মা তো দুনিয়াতে নেই। জি আর হলো যে যাই হোক, আচ্ছা ঠিক আছে, দেখি আমরা
আমরা চেষ্টা করব। জি। আমরা বাবা তোমাকে কথা দিচ্ছি না, চেষ্টা করব। কেননা যে কোনো এই প্রসেসিংয়ে একটা লাগে, বুঝছো? জি। তোমার খালা অনেকভাবে অনেক মানে কি বলবো, তোমার এই বিষয়টা নিয়ে আমি অনেক জায়গায় তদন্ত করেছি, তদন্ত করে মানে তদন্ত বলতে কি, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যতটুকু যে না তোমার বাবা এবং তোমার বাবার পরিবারটা খুবই ভালো একটা পরিবার। আদৌ তো সে কতটুকু ভালো নাকি সেটা একমাত্র আল্লাহ জানে, আর যাদের সাথে তারা চলাফেরা করে তারা জানে। জি। যাই হোক, তবে আমি চেষ্টা করবো একবার তোমার বাবার সাথে দেখা করার জন্য। তোমার বাবা কোথায় আছে? আমার বাবা থাকে কারাগারে। কোন কারাগারে তুমি জানো না? জানি না তো আমি কারাগারটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। তুমি তোমার বাবার সাথে এখন দেখা করতে চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব। যাই হোক, অনেক কথা বললাম বাবা, আমাদের দ্বারা কিছু করণীয় নেই, বুঝছো? জি। আর তোমার বাবা দেখি, আমি তোমার দাদির সাথে কথা বলবো। তোমার দাদা তো এই দুনিয়াতে নেই, কথা বলে দেখবো আমরা কোনো করতে পারি কিনা। তবে এই জিনিসগুলো মাথায় রাখবে, বুঝছো? যে তোমার বাবা তোকে, তোমার মার পরিবারটা যে এটা করেছে, আমার মনে হয় না সে করেছে, হয়তো ভুল মানুষ মাত্রাই করে থাকে, কিন্তু সেই ভুলেরই যে এরকম। আর আমি যতটুকু জেনেছি যে তোমার বাবা যখন, তোমার মা যেদিন মারা যায়, জি। সেদিন তোমার বাবা তোমার মাকে শুধুমাত্র একটা থাপ্পড় দিয়েছিল। জি, এটা সত্যি, এটা আমি সবার থেকে শুনেছি, একটা থাপ্পড়ি। শুধু একটা থাপ্পড় দিয়েছিল। জি। থাপ্পড় দিয়ে দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করে সে কাজে চলে গেছে। কাজের থেকে এসে রাতে 2টো বাজে এসে যখন তোমার মায়ের নাম ধরে ডাক দিছে, তখন তোমার নানা পিছন থেকে এসে বলছে, কে রে সুপ্পু? তখন বলছে যে হ্যাঁ। বলার পরে আবার যখন দরজা করতে যাবে, পিছনে ঘুরিয়ে দেখে পুলিশ। এটা সত্যি, তাই না? এটা যতটুকু সম্ভব আমি আর কি জেনেছি, আদৌ তো কতটুকু সত্যি আমি জানি না, তবে আমি এটা মানে শুনেছি। জি। আচ্ছা ঠিক আছে, দেখি দেখি এই সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, যারা আইন আদালত নিয়ে কাজ করেন, সমাজের উচ্চ লেভেলে যারা আছেন, আমি দেখি একজন সন্তানের জন্য মা নেই, শুধু বাবা তাও আছে, কিন্তু তার কাছে নেই আজকে। তার বাবাকেও তার কাছ থেকে দূরে করে রেখেছে। যাও সে তার পরিবারকে খুঁজে পেয়েছে, পরিবারের কাছে যেতে যাচ্ছে, এখন তার জন্য তার পরিবারকেও হুমকির উপরে থাকতে হচ্ছে। তার একটা চাচা আছে, তার 2-3টা ফুপু আছে, তাদেরকেও খুব ভয়ে ভয়ে এখন থাকতে হচ্ছে। তারা খুবই দরিদ্র, কি বলবো, কোনো রকম করে কাজকাম করে ভাত খায়, তাদের এখন এই তোমার খালার কারণে তাদেরকে অনেক হুমকি নিচে থাকতে হচ্ছে, না ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, যে কখন যে তোমার খালা কোন বিপদে ফেলে দেয়, কখন যে তোমার খালা কোন বিপদে ফেলে দেয়। জি। আর তোমার খালা কি পুরুষ মানুষ, যে কোনো পুরুষ মানুষ ডাক দিলে চলে আসে, তাই না? জি, তার কাছে অনেক কিছু আছে। মানে আচ্ছা, ঠিক আছে। পুলিশ আছে, সেনাবাহিনী আছে, মানে সব লোক তার হাতে আছে। ও। যে কোনো মুহূর্তে সে যে কোনো কাজ করতে পারে। আচ্ছা, যেখানে ঠিক আছে, দেখি। হাইকোর্টের জজ পর্যন্ত তার হাতে আছে, সেখানে আর কি। ও, হাইকোর্টের জজও তার ইতে আছে, তাহলে তার চরিত্র এত সুন্দর কেন? সে কিছুদিন পরে পরে বিয়ে বসে, এটা কি তুমি জানো? জানি তো। কিন্তু তোমার পরিবারের ভিতরে কি কেউ এরকম আছে 2-3 বিয়ে? না। তাহলে দেখো, তুই বলো কার পরিবারটা কতটুকু? সে যত বড় বড় কথা বলতো, এখন তুমিই বলো। আমি তো দেখতেছি না, এই পরিবারটাই বেশি ভালো আছে, সুখে কোন শান্তিতেও দিন কোনটা? কাটাচ্ছে। কোন পরিবার? আমার ফুফা ফুফির, চাচা চাচির, দাদু এখানেই ঠিক আছে। আচ্ছা, যাই হোক, হয়তো মানুষের জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। জি। দেখি আমরা কি করতে পারি। বাংলাদেশ জনগণ বা বাংলাদেশে যে আইনে যারা কাজ করে, আইন আদালত করে, জি। তাদের দৃষ্টিতে কি মনে হচ্ছে যে এই ছেলেটা আমাদের কাছে কিছু প্রাপ্য কিনা? আমি কিন্তু টাকা পয়সার কথা বলছি না। তোমার কি টাকা পয়সা দরকার, নাকি তোমার বাবার ভালোবাসা? বাবাকে আমার দরকার, বাবাকে দরকার। আর তোমার পরিবারকে দরকার, জি। সুস্থ সবল ভাবে যাতে ভয় ভীতি যাতে না নিয়ে থাকা যায়। জি। যেমন এখন তো তোমার পরিবার তো ভয়ে আছে, জি আছে। যাতে এই ভয়টা তোমার পরিবারের কাছে না থাকে। এটা কি জি। তুমি কোনো আইনের লোকের কাছ থেকে আশা করো? জি আশা করি।
তো তাইলে তুমি মানে তুমি চাচ্ছ যে কোনো ভালো আইনের লোকেরা যাতে তোমার বাবার জন্য বা তোমার পরিবারের জন্য একটা সঠিক বিচার করে এবং সঠিক পথে যাতে তারা চলে, জি সত্যিটা যেন তারা বের করে। জি। আমার এই তোমার খালা যাতে তোমাকে তোমার পরিবারকে কোনো বিপদে না ফেলতে পারে, ডিস্টার্ব জি। না করতে পারে, এটা তুমি চাচ্ছ তাই না? জি এরকম কোনো কি তুমি চাচ্ছ যে তোমার খালা যে অন্যায়গুলো করছে সেটার বিচার হোক? জি চাই। এটা চাও? জি। আচ্ছা ঠিক আছে। কি জন্য তোমার নাম? আমার নাম মোহাম্মদ রবিউল হাসান। আচ্ছা রবিউল হাসান। জি আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ বাবা, কষ্ট পেও না, আমরা যতটুকু চেষ্টা পারি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।